আর শুরুতেই আমাদের যেটি জানার বিষয় সেটি হচ্ছে যে ইসমাইলি সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে কোনো সতর্কতা অবলম্বন করতে হবে কিনা সে বিষয় নিয়ে আমরা একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ কৃষ্ণকমল। আসলে বিষয়টা এরকম যে ইসমাইলি বলতে আমরা যৌথ পরিবারভুক্ত সম্পত্তি বা কোনো যে জমিটি কোনো ভাগ বাটোয়ারা বা বিভাগ বন্টন হয় নাই, এই জমিটিকে আমরা ইসমাইলি সম্পত্তি বলি। আচ্ছা, এটা হতে পারে বাড়ি, হতে পারে আবাদি জমি, হতে পারে কোনো মার্কেট প্লেস, বা হতে পারে কোনো পুকুর, বিল, এরকম কিছু। তো ইসমাইলি সম্পত্তি যদি ক্রয় করা হয়, ক্রয় করার কেউ ইচ্ছা পোষণ করেন, তবে সেক্ষেত্রে যিনি এই সম্পত্তিটি বিক্রয় করছেন তার ওই খতিয়ানে বা পৈতৃক সূত্রে সে কতটা পরিমাণ অংশ প্রাপ্ত হবেন বা তার অংশে কতটুকু পরিমাণ জমি বর্তায়, সত্ত্ব অর্জন করে, মালিকানা অর্জন করে, এই অংশটুকু সে ক্রয় করতে পারেন। এক্ষেত্রে আবার একটু সাবধানতা অবলম্বন করা উচিত যে জমির ক্লাস, আপনি জানেন জমির ক্লাসিফিকেশন আছে। একটা পর্চার মধ্যে জমি থাকতে পারে সে বাড়ি, দাঙ্গা, তারপরে পুকুর, বিল, বিভিন্ন রকমের থাকে। এখন যদি কোনো ব্যক্তি তার প্রাপ্য সম্পত্তিটা বিলের মধ্যে বা পুকুরের মধ্যে নিয়ে নেয়, সেক্ষেত্রে কিন্তু হবে না, কার্যকর হবে না। সেক্ষেত্রে দেখতে হবে যে তার অংশটি ল্যান্ড বা হাইল্যান্ড বা উঁচু জমি বা পুকুর দলা এইসবের মধ্যে আলাদা আলাদাভাবে বিভাগ বন্টন করে নেওয়া উচিত। আর ইসমাইলি সম্পত্তি যেটা বললেন, যৌথ সম্পত্তি ক্রয় করা, যদি কোনো ব্যক্তি ইচ্ছা পোষণ করেন বা খুব প্রয়োজন হয় তার সম্পত্তি ক্রয় করার, ইসমাইলি সম্পত্তি ক্রয় করার, সেক্ষেত্রে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে যে ব্যক্তি জমি বিক্রয় করতে চাচ্ছেন তাদের পরিবারের মধ্যে এই সম্পত্তিটি বিভাগ বন্টন হয়েছে কিনা বা কোনো বন্টন নামা হয়েছে কিনা, বা এটা যদি আরো বলি যে আদালত থেকে কোনো বাটোয়ারার মোকদ্দমা মূলে এই জমিটি কোনো সাম বন্টন করা হয়েছে কিনা, এটি দেখে নেওয়া খুবই জরুরি। আর যদি আমরা এই বিষয়টা খুবই নজরে রাখি, তাহলে আমরা সম্পত্তি ক্রয় করে কোনো সমস্যা বা জটিলতার মধ্যে পড়বো না। তাহলে আমাদের এটা দেখতে হবে আর কি। জি, তাহলে আমাদের আর কোনো সেটি সমস্যা হবে। তবে যদি একটা জমি আছে, দুই পরিবারের যদি একটু সমস্যা থেকে থাকে বা এক পরিবারে দুইজনের ভাগ থাকে, একটু সমস্যা তার মধ্যে আছে, তাহলে ওই জমিটা তাহলে ক্রয় করা থেকে আমাদের একটু থাকে। অবশ্যই এটা আদালতের কোনো আদেশ ছাড়া বা কোনো রায় ডিগ্রি ছাড়া এটাকে ক্রয় করা উচিত হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের সেটি বিষয়ে একটু সতর্ক থাকা অবশ্যই আমাদের দরকার। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় দেখেও থাকি এটি, যে একজন ব্যক্তি জমি, তার জমি, তিনি অনেক সময় দুইজনের কাছে এটি হস্তান্তর করেন, মানে দুইজনের কাছে এটা লুকোচুরি করে হোক বা যেভাবে হোক করে থাকেন আর কি। তো এটা করলে কোনো মানে এটার ফলাফলটা কি হয়? আমি মনে করেন আমার একটা জমি আছে, আমি একজনকে দিলাম, বিক্রি করে হস্তান্তর করলাম, অথবা আরেকজনকে তাকে কিছু না বলে তাকেও দিলাম, তার কাছে টাকা নিলাম বা এরকম, এটাতে কোনো নিশ্চয়ই ফলাফল থাকেই। এটা আসলে আপনি জেনে থাকবেন যে অতি সম্প্রতি ভূমি অপরাধ প্রতিরোধ আইন বলে একটা আইন সৃষ্টি হয়েছে 2023 অথবা 24 সালে, এবং এটি মূলত উদ্দেশ্যই হচ্ছে, এটি আইন প্রণয়ন করার উদ্দেশ্যই হচ্ছে আপনি যে বিষয়টি বললেন, এই বিষয় সংক্রান্ত কোনো অপরাধ যাতে সংগঠিত না হয়। আপনি নিশ্চিত ভাবতে পারেন যে এটি একটা অপরাধ, একটা ফৌজদারি অপরাধ, একটি সিভিল অপরাধ না, এটা একটি ফৌজদারি ক্রিমিনাল অপরাধ। অসৎ উদ্দেশ্যে এটি করা, কারণ তিনি জানেন যে এই জমিটি আমি XYZ এর X এর কাছে বিক্রয় করছি, কিছুদিন পর আমি এই জমিটি আবার Y এর কাছে বিক্রি করলাম। এই ক্ষেত্রে অবশ্যই একটা ফৌজদারি অপরাধ বর্তায়। আর এটি নিবারণ করার জন্যই
ভূমি অপরাধ প্রতিরোধ আইনটি সৃষ্টি করা হয়েছে। আপনি যেটা বলছিলেন যে এই ধরনের যদি হয়ে থাকে তাহলে কি সমস্যা হতে পারে, জি। তো এই ধরনের যদি অপরাধ সংঘটিত হয় বা একই ব্যক্তি যদি কোনো একটা জমি একই দাগের, একই খতিয়ানের, একই ল্যান্ড, আমি একটু উদাহরণ দিয়ে বলি জি। যে একটা বর্তমান যে বিআরএস খতিয়ানটা প্রকাশিত হয়েছে, এই খতিয়ানটা থেকে যদি আমি কোনো একটা জমি হ্যান্ডওভার করি, আমি নিজেই 5 শতক জমি আপনাকে হ্যান্ডওভার করলাম, আপনাকে দিলাম, হ্যাঁ, আপনি জানেন না, অথচ আপনার অগোচরে বা আপনার জানার বাহিরে আমি এই 5 শতক জমি 1 মাস পরে অথবা আপনাকে দেওয়ার জমি বিক্রয় করার কিছুদিন আগে আমি আপেলের কাছে বিক্রয় করছি, জি, হতেও পারে যেমনটা। এটা আমার অপরাধ হলো। সেক্ষেত্রে একটা বিষয় খুবই জরুরি জানা, যে ক্রেতা অধিকার, ক্রেতা সাবধান। আমি যখন জমিটা ক্রয় করব তখন আমাকে অবশ্যই দেখতে হবে যে এই জমিটা যে আমার কাছে বিক্রয় করতেছে সে অন্য কোথাও হ্যান্ডওভার করছে কিনা। এই ক্ষেত্রে আমি যখন আপনাকে হ্যান্ডওভার করে দিয়েছি, এই জমিটা কিন্তু আপনি পাবেন না, কারণ আপনার আগে আমি আপেলের কাছে জমিটা বিক্রি করছি। জি, সেক্ষেত্রে আপেলের অগ্রাধিকারটা বেশি। আচ্ছা, মানে প্রথম যিনি নিয়েছেন তারই অগ্রাধিকার বেশি, এবং সেক্ষেত্রে আমি কিন্তু একটা অপরাধ করছি। আপনি কিন্তু আমাকে ছেড়ে দিবেন না, আপনি আমার বিরুদ্ধে ফৌজদারি আদালতে ভূমি প্রতিরোধ অপরাধ আইনের আওতায় মামলা দায়ের করতে পারেন। আচ্ছা আচ্ছা, মামলা করার সুযোগ রয়েছে। হ্যাঁ, সুযোগ রয়েছে। আর এক্ষেত্রে দেখা যায়, কোনো ক্ষেত্রে দেখা যায় একই ব্যক্তি 5টা দাগ উল্লেখ করে 5 জনের কাছে জমি বিক্রয় করছে। আমার জমি 5টা দাগে আমি কিছু কিছু করে জমি পাবো। দেখা যাচ্ছে আমি ওই একই জমি উল্লেখ করে এক্স, ওয়াই, জেড, বি, সি সবার কাছে আমি বিক্রয় করলাম। সেক্ষেত্রে একটা জটিলতা থাকবে যে প্রথম যে ক্রেতা সে কিন্তু আমার প্রাপ্ত অংশ থেকে প্রথম দিকের জমিটা পাবেন। দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির যে সত্যটা অর্জন করছে তার ওই পরিমাণ জমি দেওয়ার পরে যদি আমার জমি থাকে তাহলে দ্বিতীয় ব্যক্তি পাবেন। এবং দ্বিতীয় ব্যক্তি যদি প্রাপ্ত হওয়ার পর আমার জমি থাকে তাহলে তৃতীয় ব্যক্তি পাবেন। এইভাবে পর্যায়ক্রমে প্রথম ব্যক্তি থেকে জমিটি থেকে আস্তে আস্তে যাবে। তো আমি যদি একটু বিষয় জানতে চাই, এটা তো আসলে কেনার ক্ষেত্রে বলা হলো, তো এখনকার সময় জমি একটা আমরা দেখি বন্ধক রাখারও বিষয় থাকে, এবং এটা আমার একটা অভিজ্ঞতা থেকে বলা, যে একজনের একটা জমি কিন্তু উনি বন্ধক রেখে আবার সেই জমিটা নিজে আবাদ করেন। যিনি বন্ধক নিয়েছেন তাকে জমির অর্ধেক ধান দেন, আবার ওই জমিটা আরেকজনের কাছেও বন্ধক রেখেছেন, তাকেও ওই ধান দেন, কিন্তু দুইজন ব্যক্তি জানেন না যারা দুইজনে বন্ধক নিয়েছেন। তো এটা তো কোনো আসলে অপরাধ হতে পারে কিনা? এটা বিক্রি না, এটা বন্ধকের ক্ষেত্রে। এটি আসলে এই জমি বন্ধক গ্রহণ করা বা জমি বন্ধকটা আসলে প্রকৃত মালিকানা শর্ত অর্জন হয় না। এটি জমি বন্ধকের যদি রেজিস্ট্রি করা থাকে তার একটা সার্টেন পিরিয়ড, একটা চুক্তি প্রবল আইনের আওতায় পড়ে যায়। জমি বন্ধক গ্রহণ এবং জমি রেজিস্ট্রি করা এই দুটো কিন্তু পৃথক জিনিস। রেজিস্ট্রি করাটা মানে একেবারে সত্য ত্যাগ করা, আর জমি যদি বন্ধক গ্রহণ করা হয়, আপনার সঙ্গে আমার একটা জমি বন্ধক লেনদেন হলো, এটা কিন্তু জমি হস্তান্তর বা মালিকানা হস্তান্তরের নয়, এটি হচ্ছে সার্টেন একটা চুক্তিপত্র। এটা আপনি জানবেন যে জমি বন্ধক গ্রহণ করার একটা নির্দিষ্ট সার্টেন সময় থাকে, 1 বছর, 2 বছর, 5 বছর, সেটা সময় থাকে। এটি গ্রাম অঞ্চলে খুবই প্রচলিত, যে আমার কিছু টাকার দরকার, আমার জমিটি বন্ধক গ্রহণ করছি, বন্ধক নিয়ে আমি বন্ধক রেখে টাকা নিলাম, এবং
এটি দুইটা পর্ব, একটা হচ্ছে বন্ধক দেয়া নেয়ার একটা বিষয় থাকে, আর একটা বিষয় থাকে জমির ফসল অর্ধেক দেয়া। জি। আচ্ছা, জমি যদি বন্ধক নেওয়া হয় বা দেয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ধরে নেওয়া হয় গ্রাম অঞ্চলে যে মালিকানাটা তার আওতায় নেই, মানে মালিকানা তার আওতায় আছে, কিন্তু কিন্তু কিছুদিনের জন্য আরেকজনকে দেয়া আরেকজনের হচ্ছে। মালিক ওই সময়ের মধ্যে মালিকানা কিন্তু তার কাছে নেয় না। সেক্ষেত্রে কি করা হবে? সেক্ষেত্রে এরকম হতে পারে যে এই সার্টেন পিরিয়ডটার মধ্যে যে পরিমাণ ফসল উৎপাদন হবে, সেই পরিমাণ ফসলের অর্ধেক অংশ বা 1/3 অংশ যিনি বন্ধক নিয়েছেন যে বন্ধক নিয়েছেন তাকে দেওয়া হবে। আপনার প্রশ্নটা ছিল একটু অন্যরকম, যে একই সঙ্গে ওই ব্যক্তি দুইজনের কাছে জমিটা বন্ধক রয়েছে। এটা আসলে অন্যায়। এটি অন্যায়। এটি অন্যায়, কিন্তু এটি যেহেতু মৌখিকভাবে লেনদেন, এটি আসলে আইনের আওতায় আনা একটু কষ্টকর। আচ্ছা আচ্ছা, এটি কষ্টকর, এবং এটা আসলে এই অলিখিত কোনো চুক্তিপত্র করা উচিত না। জি জি, ধন্যবাদ আপনাকে। শ্রোতা, আপনাদের যদি আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, ভূমি রেজিস্ট্রি যে সংক্রান্ত বিষয়, এই বিষয়ে কোনো বলার থাকলে আপনারা লিখতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের সঙ্গে অবশ্যই এই মুহূর্তে একজন মালয়েশিয়া থেকে আছেন, মোহাম্মদ আকাশ আলী। তিনি কোনো কিছু লিখেননি, কিন্তু আছেন আমাদের সঙ্গে, এটি বলেছেন আর কি। মালয়েশিয়া ধন্যবাদ। দেখছেন এই মুহূর্তে। আমরা আশা করব ওনার যদি কোনো সমস্যা থাকে লিখতে পারেন আর কি। আমরা পরবর্তী যেটি জানতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে যে জমি রেজিস্ট্রি এবং সম্পাদন যে বিষয় থাকে, সেই বিষয়ে একটু বিষয়টা হচ্ছে যে দলিল রেজিস্ট্রি করার সময় তো মানে কোনো কিছু কার্য সম্পাদন করতে গেলে তো তারিখ থাকে। তারিখ উল্লেখ না হলে তো আসলে এখনকার বোঝা যাচ্ছে না। তো একটা হলো দলিল রেজিস্ট্রি করা, ওই সময় একটা তারিখ, আবার জমির হস্তান্তর করার সময় সে সময় যদি আর একটা তারিখ থাকে। তো এক্ষেত্রে কোনো মানে যদি থাকে দুই রকম, তাতে সেই ওই দলিল কি বাতিল হয়, নাকি অন্য কোনো সমস্যা হতে পারে এখানে? আপনি এটা বলতে চাচ্ছেন যে একটা দলিল সম্পাদনের বিষয়, মানে দলিল রেজিস্ট্রি করার বিষয়ে দুটো তারিখ, মানে একটা আমি সিগনেচার করে দিলাম, সেটিকে বলা সম্পাদন। হ্যাঁ। আর যখন আমি এটাকে রেজিস্ট্রি করার জন্য সাব রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্ট্রির সামনে উপস্থাপন করলাম, সেটি হচ্ছে রেজিস্ট্রির তারিখ। জি, রেজিস্ট্রির তারিখ আর জমির যে সম্পাদন, জি সম্পাদন, এই দুটো তারিখ। আচ্ছা, ঠিক আছে, এটা একটু ইম্পর্টেন্ট বিষয়। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি আপনার মাথায় আসার জন্য। এটি সাধারণত হয়েই থাকে, আর এটি একটা কমন প্রশ্ন। এটি এরকম হয় যে আমি একটি দলিল আজকে সাব রেজিস্ট্রি অফিসে যে লেখা সম্পন্ন করলাম, এবং সাব রেজিস্ট্রি অফিসের যে দলিল লেখক মোহরার এবং অন্যান্য ব্যক্তিগণ আমার কাছে সিগনেচার গ্রহণ করলেন। সিগনেচার গ্রহণ করা মানে কিন্তু এটা পুরোপুরি না হলেও ধরে নেওয়া যায় দলিলটি সম্পাদনের প্রক্রিয়াধীন রয়েছে। আচ্ছা আচ্ছা, দলিলটি সম্পাদনের প্রক্রিয়াধীন রয়েছে। তার মানে এটি অনুমেয় যে সেই ব্যক্তি জমিটি যে হস্তান্তর করার জন্য তার টাকা পয়সার যে লেনদেন সেটি সম্পন্ন হয়েছে, এবং জমিটির মালিকানা বা দখল তার ক্রেতার বরাবর হস্তান্তর হয়েছে। এখন প্রক্রিয়া বাকি থাকলো জমিটি রেজিস্ট্রি করার বিষয়ে। কোনো কারণে আজকে 15/5/2025 তারিখ, বৃহস্পতিবার, আমি কোনো কারণে আমি একটি দলিল রেজিস্ট্রি করার জন্য সাব রেজিস্ট্রি অফিসে গেলাম। আমি বিক্রেতা, আপনি ক্রেতা। কৃষ্ণকমল জমিটি কিনবে, আনিস মোস্তফা তোতন জমিটি বিক্রয় করবে। সেক্ষেত্রে কি দাঁড়ালো? আমরা দুই পক্ষ সাব রেজিস্ট্রি অফিসে গেলাম। আপনি দলিল লেখক মোহরার দ্বারা জমিটি লেখা সম্পন্ন করলেন, আমি স্বাক্ষর প্রদান করলাম, টিপসই প্রদান করলাম, আমার ছবি দলিলে সেটে দেওয়া হলো। এনিওয়ে দেখা গেল সাব রেজিস্ট্রার সাহেব আজকে অফিসে আসলেন না, বা এনিওয়ে কোনো কারণে তার আজকে অফিসে অন্য কাজে ব্যস্ত, বা কোনো কারণে তিনি আজকে দলিলটি সম্পাদন করতে পারছেন না। তাহলে কি দলিলটি বাতিল হবে? হ্যাঁ, সেটাই তো জানার বিষয়। এখন দলিলটি কবে রেজিস্ট্রি হবে? আজকে 15 তারিখ, 15/5/2025 বৃহস্পতিবার, কাল 16 তারিখ শুক্রবার, তারপর দিন 17 তারিখ শনিবার, মাঝে 2 দিন বন্ধ থাকবে। নেক্সট ওয়ার্কিং ডে তাহলে কবে হবে?
18 তারিখ পরে, 18 তারিখ রবিবার রবিবার পড়বে। তাহলে মাঝখানে কিন্তু 2 দিন আমি আর এই দলিলটি রেজিস্ট্রি করতে পারছি না। জি। তাহলে আমাকে 18 তারিখ রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ। তাহলে নিয়ম অনুযায়ী আমরা আবার সাব রেজিস্ট্রি অফিসে গেলাম 18 তারিখে, দলিলটি উপস্থাপন করা হলো। সাব রেজিস্ট্রার সাহেব আমাকে জিজ্ঞেস করলো, আপনি কি জমি বিক্রয় করছেন? আমি বললাম জি। আপনি কি টাকা পয়সা পেয়েছেন? বলছে হ্যাঁ, আমি কৃষ্ণ কমলের কাছে টাকা পয়সা পেয়েছি। সেক্ষেত্রে দলিলটি রেজিস্ট্রি হয়ে গেল, সম্পাদন। তাহলে এই দলিলটার মধ্যে কয়টা তারিখ থাকলো? এখন তো 2টা তারিখে মনে হচ্ছে। 2টা তারিখ থাকলো, একটা 15/5 আর একটা 18/5। 18/5। তাহলে এই দলিলটি কিন্তু কোনো ক্রমেই বাতিল হবে না বা ত্রুটিপূর্ণ হবে না, বা কোনো ক্রমেই কারো কাছে সন্দেহের অবকাশ থাকবে না। আচ্ছা। দলিলটি সম্পাদন এবং রেজিস্ট্রি 2টা তারিখ হতে পারে। এবং আপনি জেনে রাখবেন, দলিল সম্পাদন এবং দলিল রেজিস্ট্রির মধ্যে একটা দীর্ঘ সময়ও যদি থাকে, একটা রেজিস্ট্রির একটা আছে, আমি এই মুহূর্তে সময়টাকে তারিখটা আপনাকে বলতে পারছি না, এটি হচ্ছে একটা নির্দিষ্ট সময় আছে, এই সময়ের মধ্যে দলিল উপস্থাপন করলে দলিলটি সাব রেজিস্ট্রার সাহেব সম্পাদন করে দিতে বাধ্য, করে দিবেন। এবং তারপরে যদি অতিরিক্ত সময় পার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সাব রেজিস্ট্রার সাহেব দলিলটি সম্পাদন করে দিতে অসম্মতি প্রকাশ করতে পারেন। আমি মনে হয় আপনাকে ক্লিয়ার করতে পারছি। এখন আমরা বুঝতে পেরেছি এবং আমরা আশা করি শ্রোতারাও আমাদের বুঝতে পেরেছে আর কি। তো যাই হোক, আমরা পরবর্তী আরেকটি প্রশ্ন, সময় যদিও আমাদের কম, আমরা আরো 2-4টা কথা জানতে চাই যে একজন নাবালক অথবা পাগল, অনেকেই তো থাকে, নাবালকেরও তার একটা সম্পত্তির, পিতার সম্পত্তি থাকলে তার ভাগ থাকে, একজন পাগল হলেও তো তার ভাগ অবশ্যই থাকবে। তো এই দুই ধরনের মানুষ কি সম্পত্তি হস্তান্তর করতে পারে কিনা? খুব ভালো প্রশ্ন একটা। এটা সচরাচর সব সময়ই গ্রাম অঞ্চলে একটা প্রচলিত হয়ে থাকে, কেননা অনেক সময় দেখা যায় যে নাবালক ছেলে মেয়ে সন্তানদেরকে রেখে একজন অভিভাবক মারা যায়, জি, বা তার মা মারা গেল অথবা বাবা মারা গেল, সেক্ষেত্রে অথবা মারা গেল না, সেক্ষেত্রে নাবালকের জমি প্রাপ্ত হয়েছে তার পৈতৃক সূত্রে, উত্তরাধিকার সূত্রে, অথবা বাবা তার অভিভাবক হিসেবে তার সন্তানকে নামে কিছু জমি কিনে দিয়েছেন, জি, এইভাবে হতে পারে। তাছাড়া তো নাবালক কোনো সম্পত্তি বা জমি কিনতে পারে না, মালিক হতে পারে না, এই ওয়ে ছাড়া। আচ্ছা, এখন ধরেন নাবালকের জমি, নাবালক ছেলে অথবা মেয়ে, শিশু যাকে বলবো আমরা, 18 বছর নিচে তো শিশু বলা যায়, জি অবশ্যই, এই 1882 থেকে 1872 থেকে 1882 হচ্ছে ভূমি রেজিস্ট্রেশন আইন এবং 1872 হচ্ছে চুক্তি আইন। এই দুটো যদি আমি একত্রিত করে বলি তাহলে দেখা যায় যে নাবালক কোনো সম্পত্তি হস্তান্তর করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে একটা বাধ্যবাধকতা আছে, যেহেতু সে শিশুর কোনো হস্তান্তরের কোনো স্বাক্ষর প্রদান করার কোনো যোগ্যতা বা সুযোগ নেই। আচ্ছা, এখন আপনি বলতে পারেন তাহলে আমি নাবালকের জমি ক্রয় করতে চাই বা ক্রয় করার প্রয়োজন হয়েছে, সেক্ষেত্রে আমার করণীয় কি বা আমার কি আইনগত প্রসিডিওর বা আইনগত অবলম্বন করতে হবে? এই ক্ষেত্রে আপনি অবশ্যই জানবেন যে নাবালক শিশুর পিতা হচ্ছে ন্যাচারাল গার্জিয়ান। জি, তা তো অবশ্যই। সে কিন্তু একটা স্বাভাবিক অভিভাবক, স্বাভাবিক, অন্য কেউ কিন্তু স্বাভাবিক অভিভাবক না। এই স্বাভাবিক অভিভাবক কোর্ট থেকে বিক্রয় করার জন্য অনুমতি নিয়ে তাকে এই নাবালকের পক্ষে সম্পত্তিটি হস্তান্তর করতে পারে। অবশ্যই এটি হতে হবে নাবালকের ওয়েলফেয়ারের জন্য, বা যেটা আমি যে সহজভাবে যদি বলি, নাবালকের প্রতিপালন, তার চিকিৎসা, তার শিক্ষা, এই বিষয়গুলির সম্পাদনের জন্য কোনো অর্থের প্রয়োজন হলো তবেই তিনি বিক্রি করতে পারবেন। এবং অবশ্যই এটা কোর্টের
অনুমতি নিতে হবে। কোর্টের অনুমতি ছাড়া আসলে এটা সম্ভব নয় আর জি কি। না। তো যাই হোক, আমরা আরেকটু যদি জানতে চাই আপনার কাছে আরেকটা বিষয়, সেটি হচ্ছে যে হিন্দু আইনের তো একটা বিষয় আছে। জি, জি। হিন্দু আইনের যে রিসিভার বা উত্তরাধিকার যিনি যারা থাকেন, সেই তারা মানে উত্তরাধিকার সূত্রে যে পাওয়া ব্যক্তিগণ আছেন, তারা কি সম্পত্তি হস্তান্তর করতে পারেন কিনা, এটা হিন্দু আইনে কি বলে? হিন্দু আইনে একটা বিষয় আছে, হিন্দু আইনে আমাদের মুসলমান ইসলাম ধর্ম এবং মুসলমানদের মধ্যে যে মুসলিম পারিবারিক আইন আছে, এখানে পুরুষ এবং মহিলারা সবাই কিন্তু সম্পত্তির অধিকার। কিন্তু হিন্দু আইনে কিন্তু আপনি জানেন যে নারীরা নারীরা এখনো সম্পত্তির অধিকারটা কিন্তু অর্জন করেনি, এটা আইনগতভাবে পারে না। সেক্ষেত্রে পুরুষরা বিভিন্ন অংশে যেভাবে হোক সম্পত্তির অধিকার হয়। আপনি যেটা বলছেন যে এই নারীরা সম্পত্তির অধিকার হয় কিনা বা মানে অভিভাবক হতে পারে কিনা, এটা তো প্রশ্ন ছিল নাকি? সেটাও আর একটা যদি উত্তরাধিকার সূত্রে যারা আছে, উত্তরাধিকার সূত্রে নারীদের যদি আমি বলি, তাহলে প্রথমে যদি ধরি স্ত্রী, বিধবা পুত্রবধূ, বিধবা প্রপৌত্র বধূ, বিধবা কন্যা, মাতা, পিতামহ, প্রপিতামহী, এই যে ব্যক্তিগুলো আছে, এই ব্যক্তিগুলো সম্পূর্ণরূপে জীবনকালে ইনি সম্পত্তিটা ভোগ করতে পারবেন, কিন্তু বিক্রয় করতে পারবেন না। আচ্ছা, ভোগ করতে পারবেন কিন্তু আপনি যে উত্তরাধিকার হিসেবে বললেন, এই যে আমি নামগুলো বললাম, এনারা সম্পত্তিটি আইনগতভাবে জীবন সত্যভাবে ভোগ করতে পারবেন, কিন্তু কোনোভাবে হস্তান্তর করতে পারবেন না আর কি। আর এনাদের কাছ থেকে যদি কোনো আপনি জমি কিনতে যান, তাহলে সেটি আইন সিদ্ধ হবে না। আর যদি এই ব্যক্তিগুলো ছাড়া অন্য কোনো ওয়ারিশ না থাকে, অন্য কোনো ওয়ারিশ নাই, সেক্ষেত্রে জমিটি বিক্রয় করা বা ক্রয় করা খুবই জরুরি। ক্রয়ের চেয়ে বিক্রয় করাটা জরুরি। কোনো ওয়ারিশ নাই, কিন্তু তার একটা জীবন সত্যের জন্য প্রয়োজন। সেক্ষেত্রে তিনি যদি আদালতে একটা মামলা দায়ের করে কোর্টের অনুমতি নিয়ে, কোর্ট বা বিচারক যদি মনে করেন যে হ্যাঁ জমিটি সেল করার জন্য খুব প্রয়োজন, তিনি আদালতের অনুমতি নিয়ে এটি বিক্রয় করতে পারেন বা হস্তান্তর করতে পারেন যে কোনো ভাবে, বা দান যে কোনো ভাবে করতে পারেন আর কি, যে কোনো বিষয় আর কি, আদালতের অনুমতি নিয়ে সেটা করতে পারেন। দান, উইল, হেবা বা যে কোনো ভাবে টাকা পয়সা লেনদেনের চুক্তিপত্র তাহলে সম্পাদন করতে পারেন। এটি শুধুমাত্র আদালতের অনুমতি ছাড়া হবে না। তবে তারা এটা ভোগ করতে পারবেন জীবন সত্য জীবদ্দশা যতদিন আছেন পর্যন্ত তিনি ভোগ করতে পারবেন। এই যে ব্যক্তিগুলো বললাম, এগুলো যদি ন্যাচারাল কোনো ওয়ারিশ না থাকে, পরবর্তীতে এনারা যদি কোনো জমি এনাদেরকে হস্তান্তরও করে ওয়ারিশ হিসেবে, তাহলে এটা জিনিস সত্ত্ব ভোগ করতে পারবেন। এটা নারীরা সবসময় পায়। কিন্তু এখন নতুন একটা আইন আছে যে স্ত্রী, সন্তান, আপনাদের এই হিন্দু আইনে কিছুটা পরিবর্তন আসছে এবং ভালো, এটা প্রয়োজন ছিল। স্ত্রী একজন, স্ত্রী দুইজন বা অন্য কন্যা সন্তান থাকলে তারাও সম্পত্তিতে ভোগ করতে পারবেন আর কি। তো যাই হোক, আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা মোটামুটি ভালো কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। আমরা আশা করব আমাদের দর্শক শ্রোতারা ভালো কিছু বুঝতে পেরেছেন। তো সবশেষে এসে আপনার কোনো বলার থাকলে আমরা একটু ছোট্ট করে শুনতে চাই। কৃষ্ণকমল, আমি আপনার মাধ্যমে শ্রোতাদেরকে একটা বলতে চাই যে আমরা সবসময় বিভিন্ন বিষয় নিয়ে, আইনের বিষয় নিয়ে আলোচনা করি প্রতি পর্বেই। তো আমরা শ্রোতাদের কাছে খুবই আশা করি যে আপনারা আমাদের কাছে কিছু কিছু প্রশ্ন জানতে চাইবেন, যেগুলো আমরা আলোচনার মধ্যে নিয়ে আসবো, এবং আপনার মনের মধ্যে যে প্রশ্নটি উদ্রেক হয়েছে, সেই প্রশ্নটির মাধ্যমে আরেকজন এই বিষয়টি উত্তর জানতে পারবেন। জি, আপনারা সবাই আমাদের অনুষ্ঠানটি পছন্দ করবেন, অনুষ্ঠানটি শুনবেন, অনুষ্ঠানটি দেখবেন, এবং সবাই এই অনুষ্ঠানটিতে আগ্রহ প্রকাশ করবেন, তাহলে আমাদের এই অনুষ্ঠানটা সফলতা আসবে। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
আর শ্রোতা বন্ধুরা, আমরা শেষ করছি আজকের আইন অঙ্গন। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম ভূমি রেজিস্ট্রি সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কিত। তবে যদিও এগুলো ভিন্ন মনে হবে যে অন্য কিছু, কিন্তু না, এই আমাদের আলোচনার বিষয়গুলোই কিন্তু বড় ধরনের সমস্যা পরবর্তীতে নিয়ে আসে যদি আমরা আগে থেকে এগুলো সম্পর্কে সচেতন না থাকি। তো আমরা আশা করব আইনের প্রতি যেমন আমরা শ্রদ্ধাশীল থাকবো, তেমনি আইন মেনেই সবকিছু কার্য সম্পাদন করব। আপনারা সেটি করবেন, সেই আশা রেখে আমরা শেষ করছি আজকের আইন অঙ্গন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুভ বিদায়।